লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা ৩৯। লেখনীতে ফাতিমা ফারিয়াল। হাতে গরম ধোয়া ওঠা কফির কাপ নিয়ে হৃদিতা ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মনে মনে সে ঠিক করেছে, যাই হোক আজ সে আহাদরাজের অভিমান ভাঙবেই। দরজায় কনুই দিয়ে ঠেলে ভেতরে ঢুকতেই প্রথমেই চোখ পড়ল কালো ট্রাউজার আর কালো ম্যাগি হাতার টি শার্ট পরে বিছানায় গভীর ঘুমে উবুধ হয়ে পড়ে আছে আহাদরাজ আমির। হৃদি দরজার কাছে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিল। এবার খানিকটা এগিয়ে গিয়ে কাপটা বেডসাইড টেবিলের ওপর মৃদু শব্দ করে রাখে হাঁটু মুড়ে আহাদের মাথার কাছে বসে পড়ল। কয়েক মুহূর্ত পলকবিহীনভাবে তাকিয়ে রইল। আহাদের উসখুস চুলগুলো কপালে নেমে এসেছে। হৃদি আজকে লক্ষ্য করলো আহাদের ডান ভুরুর ওপরে ছোট্ট চাঁদার মতো কাটা দাগটা যেন তার মুখে স্থিরতা, রাগ, তার পুলুশারি নৈশব্দ সবকিছুকে আরো আকর্ষণীয় করে তোলে। গত রাতটা মনে পড়তে বুকটা যেন খসখস করে উঠল তার। আহাদ প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসার পর হৃদির 5-6 বার কথা বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই আহাদ তাকে এড়িয়ে গেছে। তাই আজ সকাল সকাল তার জন্য কফি নিয়ে হাজির হয়েছে অভিমান ভাঙানোর ক্ষুদ্র প্রচেষ্টা। হৃদি উঠে জানালার কাছে গিয়ে ভারী পর্দাটা সরিয়ে দিল। সাথে সাথে সকালের সোনালি সূর্যের আলো এসে সরাসরি পড়ল আহাদরাজের মুখে। তাতে হাত ভুরু কুঞ্চিত করে একটু নড়ে চড়ে উঠে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। হৃদি এগিয়ে এসে হালকা ঝুঁকে নরম সুরে ডাকলো, স্বামী স্বামী উঠুন। আহাদের কানে শব্দটা যেন আসতে কান কুঁচকে নিল। প্রথমে মনে হলো হয়তো স্বপ্ন দেখছে সে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও একই ডাক, শুনছেন স্বামী উঠুন। স্বামী স্বামী শব্দটা যেন তার কানে বারবার ধাক্কা দিচ্ছিল। বাক্যটা শেষ হওয়ার আগে হাত ধরফর করে উঠে বসলো। চোখ এখনো আধ বন্ধ, ঘুম জড়ানো গলায় ক্ষুব্ধ স্বরে বলে, এই কে রে? কার এত বড় সাহস আমাকে এভাবে স্বামী বলে ডাকে? হ্যাঁ? চোখ ঠিকঠাক খুললেই তো স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে হালকা মিষ্টি রঙের চুড়িদার পরা তার প্রেয়সী। আহাদ ভুরু তুলল, যেন নিশ্চিত হতে চাইছে স্বপ্ন নাকি বাস্তব। একবার মাথা ঝাঁকিয়ে আবারও তাকালো। হৃদি হাসি মুখে কফির মগ বাড়িয়ে দিল। আমি রেখেছি স্বামী, এই নিন আপনার গরম গরম ফ্রেশ কফি। কয়েক সেকেন্ড আহাদ তাকিয়ে রইল, কিন্তু কফি নিল না, বরং পা দুটো নামিয়ে কটমট করে উঠল। এই কে তোমার স্বামী? হ্যাঁ, খবরদার আরেকবার এই ট্রিপিক্যাল বউদের মতো স্বামী স্বামী ডাকলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এসব আপনি কি বলছেন স্বামী? আপনি আমার সম্পর্কে ভাই তো হন না, স্বামী তো হন। আপনাকে স্বামী ডাকবো না তো কি ডাকবো? আহাদ তরাক দিয়ে হৃদির সামনে গিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ায়। রাগে দু চোখ জ্বলছে তার। এই আল্লাহর বান্দি, এই একটা কথা বললে কানে যায় না? আমি বলছি না আমার এভাবে না ডাকতে। হৃদি প্রচণ্ড হাসি আসলো আহাদের এমন কাণ্ডে, তবুও ঠোঁট চেপে নিজের হাসি সংযত রাখলো। বলল, এভাবে বলবেন না স্বামী, আমি আপনার বিবাহিত বউ। আপনার জন্য কফি এনেছি, আপনি কফিটা গ্রহণ করুন, আমাকে ধন্য করুন স্বামী। আহাদের রাগে এবার তুঙ্গে উঠল। গত রাতের অভিমান এখনো মাথায় উঠে আছে। এখন আবার সকাল সকাল এই স্বামী স্বামী নাটক তাকে আরো যেন পুড়িয়ে দিচ্ছে। সে এক প্রকার চেঁচিয়ে উঠল, হৃদি। হৃদি মুখ টিপে হাসলো। আহাদ সেটা সহ্য করতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে ড্রেসিং টেবিলের কাছে চলে গেল। ড্রেসিং রুমের দিকে চলে যেতেই হৃদি সেদিকে তাকিয়ে আরেকবার ডেকে উঠল, স্বামী। হৃদি এবার হালকা শব্দ করে হেসে ফেলে। তার হাসি শব্দ যেন ড্রেসিং রুমের আহাদের কানেও গেল। দরজা বন্ধ করে আহাদ নিজের নৈশব্দেই যেন নিজে নিজেও হাসলো। প্রায় অনেকক্ষণ ধরে আহাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজে চুল ঠিক করছে। শার্টের কলার গুছিয়ে নিয়ে রিচ ওয়াশটা অ্যাডজাস্ট করেছে। সোজা কথায় নিজেকে সৌন্দর্যে যেন ব্যস্ত সে। হৃদি কয়েকবার ডাকলো, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আহাদ রাজা বড় ধূর্ত লোক। প্রতিবারই এমন ভাব করলো যেন কিছুই শোনেনি। শেষমেশ হৃদি ধৈর্য হারিয়ে সে আহাদের পেছনে এসে তার পিঠে 2বার তঞ্চরি আঙ্গুল দিয়ে টোকা দিল। একেবারে অনুনয়ের কণ্ঠ ধরে ডাকলো, শুনুন না। হাত শুনলো ঠিকই, কিন্তু তার সামনে একই গতিতে চুলের গোছা সেট করতে লাগলো। হৃদি এবার নিচু স্বরে বলল, আজকে আমি একটু মিরপুর যাব। মিরপুর যাওয়ার কথা শুনতেই আহাদের শরীর যেন মুহূর্তেই বিদ্যুতের মতো ছুঁয়ে গেল। সে রাগ করুক, অভিমান করুক, যাই করুক, তাই বলে চলে যেতে হবে কেন?
সে ধীরে ধীরে ঘুরে হৃদির দিকে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করলো, কেন? সেখানে কি? সেখানে কি মানে? সেখানেই তো আমার সব। আমি এখানে আসার সময় কিছু এনেছি? আহাত ভুরু কুঁচকে গেল, টোনে স্পষ্ট ঘুমট। সব কিছু এখানে মানে? আমার বই টই কিছুই তো আনলাম না, আর তাছাড়া আমার জামা কাপড় সহ সব কিছু তো এখানেই। শাওয়ার নিয়ে তো প্রবলেম হয়। এখানে তো কোনো কিছুই নেই আমার। নেই মানে? এখানে কিছু নেই মানে কি? এদিকে আসো। হৃদি বুঝতে উঠতে পারলো না সে আসলে কি বোঝাতে চাইছে। আহাত কোনো কথা না বলে হৃদির হাত টেনে সরাসরি ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে আহাত এক এক করে সব কাভার্ড শব্দ করে খুলতে লাগলো। প্রতিটা কাভার্ড খোলার শব্দ যেন তার রাগের প্রতিধ্বনি। সে প্রশ্ন করলো, এইসব কি? এগুলো কি? হ্যাঁ, এগুলো চোখে পড়ে না? হৃদি হতবাক হয়ে গেল। সব কাভার্ড ভর্তি শাড়িবর্ত নিখুঁতভাবে সাজানো, কিন্তু সেগুলো তো একটাও তার জন্য না। সে চোখ পিটপিট করে বলল, এগুলো তো সব আপনার। যাহা আমার তাহাই তোমার। হৃদি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এ কথায় কি কোনো মানে আছে নাকি? সে শব্দ করল, সে কিভাবে হয়? এসব তো ছেলে মানুষের জিনিস, জেন্টস। এগুলো আমি কিভাবে ইউজ করব? এই কথা শুনে হাত কপাল গুছিয়ে নিল, ঠোঁট চেপে মাথা হালকা কাত করে অদ্ভুত বিরক্তিকর ভঙ্গিতে বলল, অত লেডিস জেন্টস বুঝি না। আমি যেই ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ ইউজ করব, তুমিও সেটাই ইউজ করবে। কালা হলে একসাথে, ধলা হলেও একসাথে। আন্ডারস্ট্যান্ড? শেষ লাইনটা সে এমন ভঙ্গিতেই বলল যেন এটা কোনো নিয়ম। হৃদি চোখ আরও বড় করে গেল এই কথা শুনে। এটা কি ধরনের লজিক? আহাত কোনো কথা না বলে ফোনটা হাতে নিয়ে গম্ভীর মুখে রুম থেকে বেরিয়ে গেল। তার পায়ের গটগট শব্দ এখনো শোনা যাচ্ছে। হৃদি ঠায় দাঁড়িয়ে রইল। আহাদ রাজার মতো মানুষ এতটা ছেলে মানুষই করতে পারে তা হৃদির কল্পনার বাইরে ছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি এমন বিষয়। বেলা তখন বেশ খানিকটা গড়িয়ে গেছে। সূর্যটা তখন ঠিক মাথার ওপরে, কিন্তু আকাশ একটু মেঘলা মেঘলা থাকায় সূর্যের আলোটা মলিন লাগছে। আহাদ রাজা আজ বহুদিন পর কাজে ফিরেছে। নতুন পদ এখন তার কাঁধে রাষ্ট্রের ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কাজ বুঝে নিতে তার তেমন কোনো একটা খসরত পোহাতে হচ্ছে না। মন্ত্রণালয়ের বিশাল কনফারেন্স কক্ষে মিটিং চলছিল। সেখানে আমজাদ মীরও উপস্থিত। যদিও তিনি এখন সাবেক, কিন্তু দায়িত্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন। এখনও তাকে কনফারেন্স করতে হয়। মিটিং প্রায় শেষ। এখন আর অফিসিয়াল বক্তব্য নেই। সিনিয়রদের মধ্যে কিছু ব্যক্তিগণ কথাবার্তা চলছে তাদের কথাবার্তার পর্ব এখনও। এমন সময় সিনিয়র সচিব নাসিমুল গনি আহাদ রাজাকে উদ্দেশ্য করেই বললেন, আপনাকে অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। এক সময় নতুন দুটো যাত্রা শুরু করছেন আপনি। তবে কিছুটা সাবধানে থাকবেন। দেশ সামলানোর চেয়ে বউ সামলানো বেশি খসরত দিতে হয়। আহাদ রাজা মাথা নিচু করে সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসল। তার চোখে আত্মবিশ্বাসের একটা ঠান্ডা দ্রুতি। সে ঠান্ডা গলায় বলে, আপনার ভুল ধারণা নাজমুল সাহেব। সে রাজা রাজ্য সামলাতে পারে, সে রাজা রানীকেও সামলাতে পারে। আর যারা পারে না তারা পুরুষ না, কাপুরুষ। পুরো রুম হালকা নড়ে গেল কথায়। নাজমুল গনি দুবার কেসে উঠলেন, কারণ কথাটা তো সরাসরি তার উপর এসে পড়েছে। তিনি একসময় বউ নিয়ে নানান সমস্যায় পড়েছিল, যা মন্ত্রণালয় জুড়ে কিচ্ছা কাহিনী লটিয়েছিল। ঠিক সেটাকেই যে আহাদ মিন করেছে খুঁচিয়ে, তা তার বুঝতে দেরি হলো না। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তখন পাশের সিট থেকে মধ্যবয়সী সচিব শ্যামলী আফসানা পরিস্থিতি সামাল দিতে বললেন, শুনেছি আপনি নাকি সেই মেয়েটাকেই বিয়ে করেছিলেন যে যেদিন আপনার প্রাণ বাঁচিয়েছিল। আহাদ সামান্য মাথা নেড়ে সম্মতি দিল। তখন নাসিমুল গনি সুযোগ পেয়ে আবার বিদ্রুপ ছুঁল। চশমার কাজ মুছে নিতে নিতে বললেন, অচেনা একটা মেয়ে প্রাণ বাঁচিয়েছে বলেই তাকে বিয়ে করে নিলেন? মেয়েটা তো সত্যিই ভাগ্যবতী। একটা অপ্রত্যাশিত ঘটনায় তার ভাগ্য খুলে দিল। কথাটা হালকা হলেও বিষাক্ত ছিল, যাতে হৃদিকে ঠুকনো সুযোগ সন্ধান হিসেবে ইঙ্গিত করা হয়েছিল। আহাদের চোখ সরু হয়ে গেল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। সে আমজাদ মীর বুঝতেও সেকেন্ড লাগলো না। নিজের ছেলের চোখে সেই পরিচিত রক্ষচক্ষু চাহনি দেখে তিনি দ্রুত কথা ধরে ফেললেন, নাজমুল হোসেন সাহেব, আজকাল কার জন্য কি জীবন বাজি রাখে বলুন তো?
সেখানে আমার ছেলের বউ আমার ছেলেকে ভালোবেসে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। তাহলে ভাবুন ভাগ্য কার খুলেছে। আহাদ নিজের বাবার দিকে তাকালো। তার দৃষ্টি শীতল। এই মুহূর্তে তার বাবার প্রতি তার হিংসা কাজ করছে না, কারণ তার বাবা প্রকাশ্য বড়সভায় তার প্রেয়সীর সম্মান নিয়ে দাঁড় করিয়েছেন। শ্যামলী আফসানা হাসি মুখে বলে, আসলে মন্ত্রী সাহেব, আপনি অনেক লাকি। আপনাদের দুজনেরই পথ চলাটা সুন্দর হোক, আমাদের দোয়া রইল। আহাদ রাজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কাছের টেবিলে দু হাতে ভর দিয়ে একটু ঝুঁকে বলল, দোয়া করবেন অবশ্যই, সাথে একটু মন্ত্রতন্ত্র পড়েও ফুটো দিবেন, কারণ আশেপাশে তো বদনজরের অভাব নেই। শেষ কথাটা যে সে নাজমুল গনির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল। টেবিল থেকে ফোনটা তুলে সে ঝড়ের বেগে কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। শাহিন দ্রুত পিছু ছুটল তার। হৃদিতা এই মুহূর্তে বসে আছে আফরোজা শেখের বিশালায়কর বেডরুমের মাঝ বরাবর রাখা কিং সাইজের বিছানার এক কোণে। বিছানা জুড়ে ছড়িয়ে রাখা নানা ডিজাইনের গহনার বাক্স। হৃদির গহনার এই আলোকময় বিশৃঙ্খলার দিকে তাকিয়ে পুরোপুরি মনোযোগ দিতে পারছে না। তার চোখ বারবার চলে যাচ্ছে পাশে বসা আহিয়ার দিকে। গতকাল সন্ধ্যার পর আহিয়ার সাথে তার ঠিকমতো কথা হয়নি। এখনও আহিয়াকে দেখে মনে হচ্ছে সে এখানে বসে আছে ঠিকই, তবে তার মনটা অন্যমনস্ক হয়ে আছে। হৃদিতা চুপি চুপি আনিকা এবং নীলাকে আসার জন্য অনুরোধ করেছে। আহিয়ার হঠাৎ এমন অদ্ভুত অবচ্ছন্নতা হৃদির মনে সন্দেহ তৈরি করেছে। সে ভেতরে ভেতরে যেটা ভাবছে সেটা সত্যি কিনা জানতে হবে। না জানা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না, আর শান্ত থাকতে পারবেও না। হৃদির চিন্তার ঘোর কাটে আফরোজা শেখের গম্ভীর মাতৃসুলভ কণ্ঠস্বরে। তিনি বিছানা থেকে একটা নেভি ব্লু মখমলের বক্স তুলে হৃদির দিকে দাঁড়িয়ে করিয়ে দিলেন। হৃদিতা, তোমাকে এটা দেখাতে চাচ্ছিলাম, পছন্দ হয় কি না দেখো তো। গত মাসে জার্মানি থেকে আনিয়েছি। ডিজাইনটা সিলেক্ট করতে আমাকে যে কতটা খাটতে হয়েছে বলোই না। হৃদিতা বক্সের হাতে নিয়েই খুলতেই যেন লাইটের আলো চিকচিক করে উঠল। সে সেকেন্ডমূলক চোখ বন্ধ করে রেখে আবারও খুলে দেখল একটা ডায়মন্ডের লকেট, ঝিনুকের আকারে তৈরি, দুপাশে খোলা, ওপরে সাদা ছোট ছোট স্টোনের কাজ করা। সেই ঝিনুকের ভেতরে বসানো এ লেটার, তার উপরে ছোট ছোট স্টোন বসানো, আর নিচে দুলছে একটু নিখুঁত সাদা পার্ল। হৃদিতার লকেটের আঙ্গুল ছুঁয়ে বলে ওঠে, অনেক সুন্দর। আফরোজা শেখ একটু কড়া গলায় বলেন, শুধু সুন্দর বললেই তো দেখতে হবে না, যার জন্য এনেছি তার গলায় সুন্দর লাগছে কিনা তাও তো দেখতে হবে নাকি। দেখি হালিমা, ওকে এটা পরিয়ে দাও তো। থাক, আমি দিচ্ছি। তিনি নিজে হৃদিতার ঘাড়ের চুলগুলো সরিয়ে আলতো করে তার গলায় পরিয়ে দিল। হৃদিতার ফর্সা ত্বকে যেন লকেটটা উজ্জ্বলভাবে চিকচিক করে উঠল। আফরোজা শেখ হৃদিতার চিবুক তুলে মৃদু স্বরে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মানিয়েছে তাই না হালিমা? আমার কষ্ট তাহলে সার্থক হলো। হ্যাঁ আপা, ঠিকই বলেছেন, কি সুন্দর লাগছে তোমার ছেলের বউকে। আহিয়া দেখ, এই আহিয়া হালিমা বেগমের ডাকে যেন ধ্যান থেকে ফিরে এলো। সে মাথা তুলে তাকিয়ে ক্ষীণ দৃষ্টি আন্তরিক হাসি দিয়ে বলে, বাহ, তোকে খুব সুন্দর লাগছে হৃদি। তুই জানিস এটা আম্মু নিজে ডিজাইন এঁকে বড় আব্বুর কাছে পাঠিয়েছিল। এখন মনে হচ্ছে আমার পুরো পরিশ্রম সার্থক। এটা আম্মু নিজে ডিজাইন করেছে? হৃদিতা কৌতূহলে জানতে চায়। হালিমা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। হৃদিতা এবার তাকায় আফরোজা শেখের দিকে। এই নারীকে সে যতবার দেখেছে ততবারই তার মনে প্রশ্ন জেগেছে, একজন মানুষের মধ্যে এত গুণ, এত রুচি, এত নিখুঁত কেমনভাবে জমে থাকতে পারে। এমন সময় সেখানে হাজির হয় অনিকা আর নীলা। তাদের দেখে হৃদি আবেগ আপ্লুত হয়ে পড়ে। কতদিন পর বান্ধবীদের সাথে দেখা হয়নি। বিশেষ করে নীলার সাথে অনেকদিন ধরে দেখা হয়নি তার। হৃদিতা ছুটে যেতে নীলার অনিকা একসাথে জড়িয়ে ধরল। আহিয়াও এবার উঠে এসে যোগ দিল। যদিও তার মন ভালো নেই, কিন্তু এই মুহূর্তে সে যে বঞ্চিত হতে চায় না। আফরোজা শেখ নিজের ব্যাগ, কোট, ফাইল গুছিয়ে নিতে নিতে বলল, হালিমা, আমি বেরোচ্ছি, জরুরি কেস পড়েছে, ফিরতে দেরি হতে পারে। তুমি গয়নাগুলো সব গুছিয়ে হৃদির রুমের লকারে রেখে দিও। ও ছোট এখনো, সব বুঝবে না। আচ্ছা আপা, তুমি চিন্তা করো না। আফরোজা শেখ মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বিদায় নিয়ে বেরিয়ে গেল। হালিমা বেগম ঋতুকে সাথে নিয়ে বিছানার ওপরে তুলে রাখা গয়নাগুলো গোছাতে শুরু করে।
এখন সে রুমের ভেতরে কেবল তারা চার বান্ধবী। রিদি তার গলায় ঝুলছে ঝিনুকের লকেটের সামান্য ছোট্ট। তারপরও চোখের ইশারায় অনিকা নীলাকে ডাক দিল। ইশারা দেখে দুজনেই বুঝে গেল কথাটা সিরিয়াস। নীলা এক ঝলক তাকায় আহিয়ার দিকে। আহিয়া বসে বসে নিজের জামার চুমকি করছে। নীলা ধীরে ধীরে তার বাহুতে হাত রাখলো, কণ্ঠ কোমল করে বলল, এই আহি, কি হয়েছে তোর? আহিয়া মৃদু মাথা নাড়িয়ে একই উত্তর দিল, কিছু না। কিছু না বললেই হলো? তুই তো কখনো এমন ছিলি না, তাহলে হঠাৎ হলোটা কি বল? বললাম তো কিছু না, তোরা কেন বারবার একই কথা জিজ্ঞেস করছিস? রিদিতাও কতবার বলেছিল। আমি তো বলেছি কিছু হয়নি, তবুও তোরা আমার সাথে এমন করছিস কেন? ভালো লাগে না নীলা? কিছুই ভালো লাগে না। আহিয়া এক নাগারে বলা কথাগুলোর মধ্যে অনেক কিছু ছিল যা আহিয়া প্রকাশ করতে ব্যর্থ। অনিকা সান্ত্বনা দিতে বলল, ঠিক আছে চল, আমরা কোথাও থেকে ঘুরে আসি ওই দিনের মতো, তাহলে নীলার মতো তোর মনটা ঠিক হয়ে যাবে। যাব না, শরীর ভালো লাগছে না। নীলা এবার একটু ব্যস্ত কণ্ঠে বলল, তা বললে তো আর চলবে না। কোনো গেম খেলি, খেলতে খেলতে মনটা রিফ্রেশ হয়ে যেতে পারে। কি গেম? রিদিতা জিজ্ঞেস করতে অনিকা বলল, চল প্রথম দিনের মতো ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলি। রিদিতা আর নীলা দুজনে একসাথে চেঁচিয়ে উঠল, মোটেও না। অনিকার সাথে সাথে আহিয়া ওদের দিকে তাকালো। রিদিতা যথেষ্ট কারণ আছে এই গেম খেলার পেছনে, কিন্তু নীলা নাকচ করলো কেন বুঝতে পারলো না। উল্টো আর কেউ কিছু জিজ্ঞাসা করেনি। অনিকা আবার বলল, আচ্ছা তাহলে কি খেলা যায়? নীলা বুড়ো নাচিয়ে বলল, লুডো খেলবি? এতে তিনজনাই রাজি হয়ে যায়। চারজন মিলে হল ঘরে চলে এলো। ছোট্ট টি টেবিলের ওপর লুডোর বোর্ড রাখা হলো। চারদিকে বালিশ ফেলে সবাই বসে পড়লো মেঝেতে। এরপর বেশ কিছুক্ষণ ধরে চললো তাদের খেলা। মাঝে মাঝে হালিমা বেগম আর পানি এসে ওদের এটা সেটা দিয়ে যাচ্ছে। প্রথমে জুস, এরপর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, সব মিলিয়ে বেশ জমেছে তাদের খেলা। সময় গড়িয়েছে অনেকটাই। তখন তানভীর আর আদিল বাহিরে ছিল। বাহির থেকে দুজনের মধ্যে ভালোই সম্পর্ক জমেছে। সকাল সকাল তানভীর আদিলের সাথে রাইডে গিয়েছিল। এরপর বন্ধুদের সাথে আড্ডাবাজি শেষ করে কেবলই ফিরেছে। এসে দুজন হলঘরের সোফায় ধপাস করে বসলো। সোফায় বসতে আদিল আহিয়ার মাথায় স্বভাবসুলভ একটা টোকা দিল। আগে হলে আহিয়া অবশ্যই চেঁচিয়ে উঠত, কিন্তু আজ তার আগের মতো প্রতিক্রিয়া দেখালো না। কারণ তানভীরকে দেখে আহিয়া নিচের মধ্যে গুটিয়ে গেছে। গতকাল আদনানের বিস্ময়কর সেই তানভীরকে ঘিরেই তো তৈরি হয়েছিল, তাই আজকে সে তানভীরকে এড়িয়ে গেল। তানভীর এতক্ষণ নীলাকে খেয়াল করেনি। এখানে সবাই চেনা হলেও নীলা তার অচেনা। সে হুড়মুড়িয়ে রিদির পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলল, এই ডানা কাটা পরিটা কে রে? আগে তো দেখি নাই। নীলা, আমার বান্ধবী। ওয়াও, তার মানে নীলপরি। আমার সাথে সেটিং করায় দে না, জোড়া লেগে যায়। আর কতকাল একা একা থাকবো? রিদি চোখ রাঙিয়ে তাকালো। কাল আহিয়াকে দেখেই যার মনে লেগেছিল, আজ সে নীলার পেছনে। রিদি জানতো এই বাদরটা এখানে থাকলে কিছু না কিছু করবেই। রিদি তানভীরের দিকে ঝুঁকে দাঁত কিরমির করে ফিসফিস করে বলল, তোর মতো লেজ কাটা বান্দরের সাথে নীলার কোনো কথাই বলবে না, সেটিং তো দূরের কথা। তানভীর বুক ফুলিয়ে গর্বের সাথে উত্তর দিল, দেখ আমারে অপমান করবি না। লেজ কাটা বাঁদর আমি এক পিস। এই গ্রহে তানভীর আহমেদ একটাই আছে। তাই ঠিক আছে, তোর কিছু করতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজে করে নিব। এই বলে সে নিজে শার্টের কলার ঠিক করে নাক উঁচু করে নীলার পাশে গিয়ে বসে পড়লো। এতে নীলা একটু অস্বস্তিতে আহিয়ার দিকে চেপে বসলো। হৃদি একটু ধমকে উঠলে, সমস্যা কি তোর? কোলে উঠে বসবি নাকি? তানভীর নীলার দিকে ইশারা করে বলল, উনি কোলে নিলাম উঠে বসমু। আমার সমস্যা নাই। তানভীর চোখ টিপি দিল রিদিকে। রিদি কিছুটা বিরক্ত হলো বটে, কিন্তু আর কিছু বলল না। আহিয়ার বদলে এখন তাদের খেলায় যোগ দিল তানভীর। এবার তারা সাপ লুডো খেলছে। প্রত্যেকবারের চালেই তানভীরের সাথে ঠোকাঠুকি হয়ে যাচ্ছে তাদের। এবারও তার ব্যতিক্রম হলো না। রিদির গুটির ওপরে তোলার সাথে সাথে তানভীর চেঁচিয়ে উঠল, এটা ওপরে উঠলো কেমনে? এটা এখানে কে থাকবে? আজব।
এটা মই ভেয়ে ওপরে উঠে গেছে। মই দিয়ে ওপরে উঠে কেমনে? এটা কি হাত পাচ্ছে নাকি? এটা নাই তো কি হয়েছে? আমার তো আছে। তাহলে তুই উঠ। গুটি উঠবে না। রিদি বিরক্ত হলো, খেলবো না আমি। এই বলে রিদি উঠে গেল, আহিয়ার পাশে বসলো। এই সময় প্রধান ফটকের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যে আহাদ রাজা বাহির থেকে হল ঘরে আসতেই চোখ পড়ল হল ঘরে কেমন রমরমা পরিবেশ। সে আরেকটু এগিয়ে যেতে হঠাৎ করে চোখে পড়ল নীলার ওপর। আহাদকে দেখে নীলার মনটা কেঁপে উঠল। দীর্ঘদিনের চাপা ব্যথা অনুভূতি সব আবার মাথাচাড়া দিয়ে উঠল। একতরে সব ভুলে যাইতে অথচ পারছে না। সে আড়ালে চোখে আহাদকে দেখিল। যদি এটা অন্যায়, তবে মন তো আর ন্যায় অন্যায় মানে না। আহাদ টের পেল নীলার দৃষ্টির গভীরতা। সে কপাল গুটিয়ে নিল বিরক্তিতে। দুবাহু ঘুরিয়ে পেশি টান টান করে তাকালো হৃদির দিকে। তার কণ্ঠে গভীরতা। এই হৃদি, ওপরে আসো। এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু টের পেল হৃদি একই জায়গায় বসে আছে। সে পা বাড়াতে আবার ডেকে উঠল, আগের চেয়ে বেশি কড়া স্বরে। হৃদি, ওপরে আসো। দ্বিতীয়বার যেন আর বলতে না হয়। হৃদি সবার দিকে একবার তাকালো। নীলা নিজের বুকের ব্যথা লুকিয়ে ছোট্ট করে হাসি দিল। আমরা এখনই চলে যাব, তুই যা, না হলে আহাদ ভাই আবার রেগে যাবে। অনিকা নাটকের ভঙ্গিতে বলল, যা যা, স্বামীর সেবা কর গিয়ে। আফসোস আমাদের নেই, সেবাও নেই। আমি আছি তো। তানভীর চট করে দাঁড়িয়ে পড়লো অনিকার সামনে। হৃদি তার চোখ গরম করে তাকালো। একটু আগে এই বান্দা নীলার সাথে সেটিং করতে চেয়েছিল, আর এখন আবার অনিকা। এমন সময় আবারও ওপর থেকে বজ্রের মতো হাত গর্জে ওঠে, হৃদি। আহাদ রাজার কণ্ঠে রাগের ঝলক। হৃদি তা চমকে উঠল। অস্থিরতায় ছন্ন ছাড়া হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপ উঠতে উঠতে তার মাথা শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ আবার কি রেগে এসেছে মন্ত্রী মশাই? কোন কথা রাগ ছাড়বে তার ওপর?